ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন টার্গেট ডেস্টিনেশন নামে একটি কোচিং সেন্টার আছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ কোচিং দেওয়া হয় আর কি। এখানে বিভিন্ন ডাব্লিউবি কনস্টেবল, পিএসআই, পিএসসি, এসএসসি, এলডিসি, এমটিএস, স্টেট, রেলওয়ে, আর্মি, নেভি, এয়ারফোর্স অ্যান্ড আদার কম্পিটিশন। প্রতিনিয়ত আমাদের গুগল মিটের মাধ্যমে 2 ঘন্টা ক্লাস হয় এবং ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য মেন্টরের সুব্যবস্থা আছে। দুস্থ মেধার ভিত্তিতে স্কলারশিপের ব্যবস্থা আছে। যদি আপনারা কেউ আমাদের এই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে এই নাম্বারে, আমাদের এই মাসে টিআইসি আছেন মাননীয় রাজু মাহাতো মহাশয়, এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে কোচিং সেন্টার সম্পর্কে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা ওই ভিডিও দেখতে পারেন। তো আমাদের যে জিকে ক্লাস হয়ে থাকে বুধবার আর শনিবার, বুধবার দিন রাত্রেবেলাতে নিতিন সিংহানিয়া স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়াল স্টাডিজ বই থেকে পড়ানো হয়, এবং শনিবার টেক্সট বুক যে আছে ওইখান থেকে মক টেস্ট দেওয়া হয়। তো আজকে ওই টেক্সট বুকের একটা মক টেস্ট আমরা নিয়ে আলোচনা করব। সিজিএলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা 2023 সালে 21 জুলাই অনুষ্ঠিত হয়েছিল, শিফট 1-এর প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রশ্নপত্র আলোচনা করতে গিয়ে আমরা ইংলিশ ভার্সানে অবশ্যই আলোচনা করব। আমরা প্রথমে বাংলাতে কিছু বলে দিই। আমরা ইংলিশে আলোচনা করব, তার কারণ হচ্ছে এটাই, আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েদের ইংলিশে একটা ভীতি থাকে, ভয় থাকে। ওই জন্য আমি যখন ব্রিফিং করার চেষ্টা করব, অর্থাৎ প্রশ্নের আলোচনা করার চেষ্টা করব, আমি ইংলিশেই বলার চেষ্টা করব, ঠিক আছে? বাংলা খুব কম ইউজ করব, না বললেই নয়। কারণ আমি যদি ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটা ইউজ করি, তাহলে আমাদের বাংলাতে কনসেন্ট্রেশন চলে যাবে, আমরা ইংলিশটা সেভাবে শিখতে পারবো না। ওই জন্য আমি ইংলিশেই বলার চেষ্টা করব। তাহলে আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। In February 2021, in which of the following cases did the court observe that consent of a family is not needed once two adults decide to marry? অর্থাৎ there is implies that one case and his opinion that two adult persons in their personal opinion to marry to each other, their family did not interfere of their decisions. In the given questions, in which case February 2021, the right answer of the given question is option 4, Lakshmibai Chandrabhagai and state of Karnataka. The details of the answer, আচ্ছা, এই কোশ্চেনে বাংলাটা আমি একটু বলে দিই। এই কোশ্চেনে বাংলাটাতে বলা হয়েছে এটাই, 2021 সালে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল, যেখানে দুজন প্রাপ্তবয়স্ক, অর্থাৎ অ্যাডাল্টস মানে হচ্ছে অ্যাকচুয়ালি 18 পরবর্তী সময়টাকে অ্যাডাল্টস বলা হয়, বা ছেলেদের ক্ষেত্রে 21 এবং মেয়েদের ক্ষেত্রে 18, তারা বিয়ে করার সময় তাদের বাড়ির ওপিনিয়ন ছাড়াই তারা কিন্তু বিয়ে করতে পারে। এটা হচ্ছে অনেক সময় কি হয়, সাধারণ মানুষ কেন্দ্র বা রাজ্য সরকার নামে কেস করে, লক্ষ্মীবাই চন্দ্রাগি অ্যান্ড দ্য ভার্সেস দ্য স্টেট অফ কর্ণাটকা। তাহলে এরকমভাবে স্টেটের এগেনস্টে, কর্ণাটকের এগেনস্টে একজন ব্যক্তি তিনি কেস করেছিলেন, এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে এই ব্যাপারে তাকে রায় দেওয়া হয়েছিল। এবং আমরা দেখব আরেকটা যে এখানে দেওয়া আছে, সাতবীর সিং ভার্সেস স্টেট অফ হরিয়ানা, এটা ডাউরি ওরিয়েন্টেড। আর রাহুল বর্মা অ্যান্ড ন্যাশনাল ভার্সেস ইন্স্যুরেন্স ন্যাশনাল কোম্পানি লিমিটেড। আরেকটা হচ্ছে দেবিলাল ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ, হচ্ছে প্রিভেনশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ আমাদের যে অস্পৃশ্যতা আছে সেই ব্যাপারে হয়েছিল, রায় দিয়েছিল। তো আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ মামলার ব্যাপারটা আসে, তখনই আমরা এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিক কম্পাউন্ডস ইজ সিনোনিমাস উইথ olefin gas which is used to make অ্যান্টিসেপটিক, রেফ্রিজারেন্টস অ্যান্ড আদার কেমিক্যালস। অর্থাৎ এখানে বলা আছে কোন একটা অর্গানিক কম্পাউন্ডস একই রকমভাবে সিনোনিমস মানে একই রকম যৌগ
অলিফিন গ্যাসের মতো আর কি, অলিফিন গ্যাসের মতো যৌগ, যেটা ইউজ করা হয় কিসে, ওই চেতনানাশক, অ্যান্টিথেটিক্স মানে হচ্ছে চেতনানাশক, আর রেফ্রিজারেন্টস তৈরি করার জন্য এবং আলাদা কেমিক্যাল তৈরি করার জন্য। ইথিলিন, 1 পেন্টেন, মিথেন এবং বিউটেন। আমরা দেখে নেব সঠিক উত্তর কী আছে। এখানে হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে প্রায় অলিফ্যান্ট গ্যাসের একই রকম, এবং এটা তৈরি হয় কিছু জন্য চেতনানাশক এবং রেফ্রিজারেন্টস তৈরি করার জন্য। নেক্সট কোশ্চেন। First of all, I discuss about the next questions. Which of the following is not a tributary of the Godabori river? দেখো, এই ইংলিশটা পড়ার পর আমরা প্রত্যেক বুঝতে পারবো যে ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী, মানে বলছে নট এ ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার, মানে কোনটা গোদাবরী রিভারের ট্রিবিউটারি নয়। তাহলে আমরা এখানে জানি, এখানে হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার, মাহি। মাহি ইজ নট এ ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার। আচ্ছা, মাহি নদীর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। মাহি ইজ দ্য অনলি রিভার, মাহি অ্যান্ড সুবর্ণরেখা, দেয়ার আর 2 rivers কাট দ্য টপিক অফ ক্যান্সার, অর্থাৎ মাহি রিভার এবং সুবর্ণরেখা রিভার কর্কটক্রান্তি রেখাকে দুবার স্পর্শ করেছে আর। এবং কিছু এডিশনাল গোদাবরী রিভার ইজ দ্য লার্জেস্ট রিভার অফ পেনিনসুলা ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট রিভার অল ওভার ইন্ডিয়া। গঙ্গা ইজ দ্য ফার্স্ট লার্জেস্ট রিভার অল ওভার ইন্ডিয়া অ্যান্ড গোদাবরী ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট রিভার অল ওভার ইন্ডিয়া। অ্যানাদার নেম অফ দ্য গোদাবরী ইজ বিদ্ধগঙ্গা অ্যান্ড দক্ষিণ গঙ্গা। গোদাবরী অন্যান্য নাম হচ্ছে, গোদাবরীকে বিদ্ধগঙ্গা বলা হয় এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। ঠিক আছে। ইট অরিজিনেটস ফ্রম মহারাষ্ট্র, এটা মহারাষ্ট্র থেকে গোদাবরী নদীতে উৎস লাভ করেছে। এবং দ্য ট্রিবিউটারি অফ দ্য গোদাবরী আর, অর্থাৎ গোদাবরীর উপনদীগুলি হলো দ্য প্রাভারা, দ্য পূর্ণা, দ্য মাঞ্জারা, দ্য পেনগানা, দ্য ওয়ার্ধা, দ্য অনঘানা, দ্য প্রাণহিতা, দ্য ইন্দ্রাবতী, দ্য মানের অ্যান্ড দ্য সাবারি। ঠিক আছে। তার মধ্যে লংগেস্ট ট্রিবিউটারি অর্থাৎ গোদাবরীর সবথেকে লম্বা উপনদী হচ্ছে মাঞ্জিরা, অ্যান্ড লার্জেস্ট ট্রিবিউটারি বৃহত্তম উপনদী হচ্ছে প্রাণহিতা। Next question. Which is the significance of 26 January being chosen as a day to celebrate the Republic Day aside before the adoption of constitutions? অর্থাৎ এখানে বলা আছে হুইচ ইজ দ্য সিগনিফিক্যান্স অফ 26 জানুয়ারি বিং চুজেন এজ এ ডে অফ টু সেলিব্রেট দ্য রিপাবলিক ডে অ্যাসাইড ফ্রম দ্য অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এখানে বলা আছে আমরা যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, অ্যাকচুয়ালি এটার তাৎপর্য কী আছে। ওখানে এটার তাৎপর্য রিভলিউশন অফ 1857 সালে যে বিদ্রোহ হয়েছে এটার জন্য, ফাউন্ডেশন ডে অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ডিক্লারেশন অফ পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল, ডে অফ দ্য চম্পারণ সত্যাগ্রহ, এই দিন চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। এখানে সঠিক উত্তর হচ্ছে ডিক্লারেশন অফ পূর্ণ স্বরাজ। অর্থাৎ in 1930, 26 Indian National Congress issued the declaration of the Purna Swaraj resolution adopted. Hence, 26 January celebrated as the Republic Day all over India. Additional information, Champaran Satyagraha, April 1977, first Champaran Satyagraha led by Gandhiji in the Champaran districts of Bihar. অর্থাৎ প্রথম চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারের চম্পারণ জেলাতে হয়েছিল। কত সালে? 1917 সালের। প্রতিনিধিত্ব কে করেছিলেন? মহাত্মা গান্ধী। Indian National Congress formed in 1885 by Alon Ectopius Hume, an Englishman and retired civil servant. অর্থাৎ 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রতিষ্ঠা করেছিলেন অ্যালন অ্যাক্টোপিয়াস হিউম, যিনি একজন ইংলিশম্যান অর্থাৎ ব্রিটেনের মানুষ ছিলেন, এবং তিনি একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। অর্থাৎ রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট মানে আমাদের এখন যেমন আইপিএস আইএস অফিসাররা আছে, সেরকম ওই অ্যালন অ্যাক্টোপিয়াস হিউম কিন্তু ব্রিটিশদের এরকম আমলা ছিলেন। ঠিক আছে। এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885। জাতীয় কংগ্রেসের ফার্স্ট অধিবেশন, দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড ইন গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ অ্যাট বোম্বাই। অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই গোকুলদাস তেজপাল কলেজের হলে। এবং দ্য ফার্স্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রিসাইডেড ওভার বাই উমেশ চন্দ্র ব্যানার্জি। অর্থাৎ প্রথম যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল ওটাই প্রতিনিধিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি।
Question number 4. What is the significance of 26 January being chosen as the day celebrated of Republic Day aside from the adoption of the Constitution's declaration of Purna Swaraj? Next question. During the reign of Akbar, dash was the land that has lain fallow of 3 or 4 years. 10 flow or 3 or 4 years. During the reign of Akbar, dash was the land that is lain flow 4 or 3 or 4 years. Chachar. Chachar is the right answer. Next question. What is the age criteria for the subscribers of Atal Pension Yojana? অর্থাৎ এখানে বলা আছে আমাদের যে অটল পেনশন যোজনা হয় তার এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ কতদিন পর্যন্ত টাকাটা দিতে হয়। অটল পেনশন যোজনার ক্ষেত্রে টাকাটা আমাদেরকে দিতে হয় 18 থেকে 40 বছর পর্যন্ত। অটল পেনশন যোজনা, এটা সঠিক উত্তর হচ্ছে দ্য রাইট অ্যান্সার অফ দ্য গিভেন কোশ্চেন ইজ 18 to 14 ইয়ার্স। এখন অটল পেনশন যোজনা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এটা দ্য স্কিম ওয়াজ লঞ্চ ইন 2025, অর্থাৎ এই স্কিমটা লঞ্চ হয়েছিল 2015 সালে। তাহলে 2014 সালের আগে আমাদের দেশে কংগ্রেস সরকার দ্বারা পরিচালিত হয় এবং পরবর্তীকালে 2015 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং সেই বছরই কিন্তু অটল পেনশন যোজনাটা চালু করা হয়েছিল। তাহলে এটা এজটা কী হচ্ছে, 18 থেকে 40 বছরের মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত টাকা দেওয়ার পর 60 বছরের পর আপনি একটা ভাতা পাবেন। এই ভাতাটা আপনি 1000 পেতে পারেন, 2000, 3000, 4000, 5000 হতে পারে। এবারে আপনি যেভাবে টাকা দেবেন সেভাবেই কিন্তু এই ভাতাটা পাওয়া যায়। অটল পেনশন যোজনা রিপ্লেসড দ্য স্বাবলম্বন যোজনা, অর্থাৎ অটল পেনশন যোজনা ওই স্বাবলম্বন যোজনা ছিল, সেইখান থেকে এটা তার পরিবর্তিত নাম হয়েছে। ঠিক আছে। Hence, the correct answer of the given question, the age criteria of the subscribers of the Atal Pension Yojana, 18 to 14 years. Next question. Question number 7. Dr. D.S. Athwal was known as the father of which revolution? অর্থাৎ এখানে বলছি যে ডক্টর ডিএস আথওয়াল কোন রিভলিউশন, ফাদার অফ রিভলিউশন অফ ইন্ডিয়া, কোন রিভলিউশনের তিনি জনক ছিলেন আর কি। এখানে তিনি হুইট রিভলিউশনের কিন্তু জনক ছিলেন। তাহলে হুইট মানে হচ্ছে গম রিভলিউশনের কিন্তু জনক ছিলেন ডক্টর এস আথওয়াল, যে হুইট রিভলিউশনের কিন্তু জনক ছিলেন। ঠিক আছে। এম স্বামীনাথন, ফাদার অফ গ্রিন রেভলিউশন, এম স্বামীনাথন। আমরা এখানে একটা জেনে নেব, গ্রিন রেভলিউশন এগ্রিকালচার ওরিয়েন্টেড, গ্রে রেভলিউশন অর্থাৎ ধূসর বিপ্লব হচ্ছে ফার্টিলাইজার অর্থাৎ সারের সঙ্গে যুক্ত, ব্ল্যাক রেভলিউশন মানে কালো বিপ্লব অর্থাৎ পেট্রোলিয়ামের সঙ্গে, ব্রাউন রেভলিউশন, ব্রাউন মানে হচ্ছে বাদামি, লেদার অ্যান্ড চামড়ার সঙ্গে যুক্ত, ব্লু রেভলিউশন মানে নীল বিপ্লব মাছের সঙ্গে সম্পর্কিত, সিলভার রেভলিউশন মানে রূপলি বিপ্লব এগ মানে ডিমের সঙ্গে যুক্ত, গোল্ডেন রেভলিউশন অর্থাৎ স্বর্ণ বিপ্লব হর্টিকালচার অ্যান্ড হনি মানে উদ্যান পালন এবং মৌমাছি পালনের উপর সঙ্গে যুক্ত, গোল্ডেন ফাইবার রেভলিউশন অর্থাৎ সোনালী তন্ত্র বিপ্লব হচ্ছে জুট মানে পাটের সঙ্গে যুক্ত, রেড রেভলিউশন মানে লাল বিপ্লব মিট অ্যান্ড টমেটো মাংস এবং টমেটো, ইয়েলো রেভলিউশন ওয়েল সিড মাস্টার্ডস অ্যান্ড সানফ্লাওয়ার এবং সবুজ মানে হলুদ বিপ্লব, তাহলে ওটা হচ্ছে সরিষার তেল এবং সূর্যমুখী তেল মানে ভোজ্য তেলের সঙ্গে যুক্ত, পিঙ্ক রেভলিউশন অনিয়নস অ্যান্ড প্রনস অর্থাৎ গোলাপি বিপ্লব পেঁয়াজের সঙ্গে যুক্ত, ফাইবার রেভলিউশন কটন অর্থাৎ তন্তু বিপ্লব হচ্ছে কটনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, ডক্টর এস আথওয়ালস তাহলে হচ্ছে হুইট বিপ্লবের সঙ্গে যুক্ত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of the following can be considered as the example of the flow variable, production of rice, importance of cloth, change in capital? অর্থাৎ এখানে বলেছে ভ্যারিয়েবল, কনসিডার ভ্যারিয়েবল অর্থাৎ এটা একটা ইকোনমিক্সের প্রশ্ন। ফ্লো ভ্যারিয়েবল এখানে এটা তিনটাই হবে 1, 2 and 3। Next question, how many styles of show flock dance exist?
অর্থাৎ এখানে বলেছে ছো ফ্লক ড্যান্সের কত ধরনের আছে, হাউ মেনি এক্সিস্ট অফ ছো ফ্লক ড্যান্স এক্সিস্ট, অর্থাৎ ছো ফ্লক ড্যান্স কত রকমের আছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো 7395, অর্থাৎ 7395। তাহলে এখানে দেখে নেব, এটা সঠিক উত্তর যে ছো ফ্লক ড্যান্স আছে 3 ধরনের। ছো ফ্লক ড্যান্স সম্বন্ধে আমরা জানব। ছৌ নাচ আমরা সবাই জানি, উই আর অল পার্সন অফ ওয়েস্ট বেঙ্গলস নো দ্য ছো ফ্লক ড্যান্স ফেমাস ফর দ্য ডিস্ট্রিক্টস অফ পুরুলিয়া, Purulia and the also all over West Bengal and the nearest state of West Bengal, Jharkhand, Odisha and West Bengal, Jharkhand, Odisha, West Bengals. There are 3 subtitled dance from Purulia Cho, West Bengal, Moyurbhanj Cho, Odisha and Sarkalla Cho, Jharkhand. লিস্ট অফ ক্লাসিক্যাল ড্যান্সেস অ্যান্ড স্টেট অফ অরিজিন: ভারতনাট্যম তামিলনাড়ু, কথক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওডিসি ওড়িশা, কথাকলি কেরালা, সত্রিয়া আসাম, মণিপুরি আসাম, মোহিনীঅট্টম কেরালা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ উইল হোস্ট দ্য BWF প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ 2023, অর্থাৎ এখানে বলা আছে আমরা যে জায়গাগুলোতে প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, WBF প্যারা ব্যাডমিন্টন, প্যারা মানে হচ্ছে ব্যাডমিন্টন, আমাদের ব্যাডমিন্টন খেলোয়াড় যদি আপনারা বলেন দ্য ফেমাস পার্সন অফ ব্যাডমিন্টন প্লেয়ার্স অল ওভার ইন্ডিয়া, পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালস, এরা ফেমাস ব্যাডমিন্টন প্লেয়ার্স, লক্ষ্মণ সেন। হ্যাঁ, তো প্যারা ব্যাডমিন্টন হচ্ছে যারা প্রতিবন্ধী অর্থাৎ হ্যান্ডিক্যাপ, তাদের ক্ষেত্রে প্যারা বলা হয়। BFW একটা অর্গানাইজেশন, তো এটা চ্যাম্পিয়নশিপ 2023 সালে কোথায় হবে, অর্থাৎ 2023 সালে পরীক্ষায় পড়েছিল, তো ওই জন্য উইল হোস্ট বলেছে, অর্থাৎ এটা থাইল্যান্ডে হওয়ার কথা ছিল। থাইল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য নেক্সট উইল হোস্ট দ্য প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 ইন থাইল্যান্ড। ডিড ইউ টেল মি দ্য ক্যাপিটাল অফ থাইল্যান্ড, অর্থাৎ থাইল্যান্ডের রাজধানীর নাম কি? দ্য ক্যাপিটাল অফ থাইল্যান্ড ইজ ব্যাংকক। দ্য ক্যাপিটাল অফ থাইল্যান্ড ইজ ব্যাংকক। Next question, who among the following freedom fighters lost his life during the protest against Simon Commission where black flags were waved at the commission, অর্থাৎ কোনো একজন হু অ্যামাং দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার্স, মানে কোন স্বাধীনতা সংগ্রামী লস্ট হিজ লাইফ, তার জীবন হারিয়েছিল ডিউরিং দ্য প্রোটেস্ট এগেনস্ট সাইমন কমিশন, অর্থাৎ সাইমন কমিশনের এগেনস্টে প্রতিবাদ করার জন্য, এবং হোয়ার ফ্ল্যাগ ব্যাগস ওয়ার ওয়েভড, এবং কালো পতাকা দেখার জন্য, সাইমন কমিশনকে গো ব্যাক করে কালো পতাকা দেখার জন্য কোন স্বাধীনতা সংগ্রামী তার প্রাণ হারিয়েছিলেন। এখানে দ্য রাইট অ্যান্সার অফ দ্য গিভেন কোশ্চেন ইজ Lala Rajput Rai. Lala Rajput Rai is the right answer. Lala Rajput Rai is the right answer. Let us talk about the Lala Rajput Rai. Lal Bal Pal, আমরা জানি লাল বাল পাল বলা হয় লালা রাজপথ রায়, বাল মিন্স বাল গঙ্গাধর তিলক অ্যান্ড পাল হচ্ছে বিপিন চন্দ্র পাল। দেয়ার লালা রাজপথ রায় লাল। Next question, select the correct option about the kwashiorkor. It is a form of the malnutrition caused by a lack of fat in the diet. Children who develop the kwashiorkor may not grow, develop and properly remain the sustainable rest of their lives, অর্থাৎ এখানে অপশান এতে বলা আছে ইট ইজ এ ফর্ম দ্য ম্যালনিউট্রিশন কজড বাই ল্যাক অফ ফ্যাট, অর্থাৎ ল্যাক অফ ফ্যাট মানে হচ্ছে কি, এটা এই কোয়াশিওরকরটা ওই ফ্যাটের ঘাটতির জন্য কি হয়, স্টেটমেন্ট ওয়ানে বলা আছে। আর স্টেটমেন্ট টু, চিলড্রেন্স হু ডেভেলপ কোয়াশিওরকর মে নট গ্রো অর ডেভেলপ প্রপারলি অ্যান্ড মে রিমেন সাস্টেন ফর দ্য রেস্ট অফ দ্য লাইফস, অর্থাৎ চিলড্রেনের যে ডেভেলপের জন্য এখানে কোয়াশিওরকরটা কিন্তু খুব প্রয়োজন আর কি, যাকে বলা আছে তাদের শারীরিক বৃদ্ধির জন্য। তাহলে কারণ কোয়াশিওরকর আমরা জানি কোয়াশিওরকর ডিফিসিয়েন্সি অফ প্রোটিনের অভাব জন্য কোয়াশিওরকর রোগ হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমের অপশানটাতে দেখতে পাচ্ছি যে বলছে যে ফ্যাটের অভাবে কোয়াশিওরকর, তাহলে এখানে স্টেটমেন্ট টু এখানে বলেছে যে হুইচ স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট বি ইজ কারেক্ট, অনলি স্টেটমেন্ট বি ইজ কারেক্ট।
কোয়াশিওকোর প্রোটিনের অভাবের জন্য কোয়াশিওকোরটা হয়ে থাকে, ফ্যাটের জন্য। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড জন নিউল্যান্ডস propound the law of Stevens in innovatives concept proposing the periodically of chemical elements arranged in the order of atomic weight। অর্থাৎ নিউল্যান্ডস যে পর্যায় সারণী তৈরি করেছেন, ল অফ অস্টক্স, অস্টকের সূত্র, সেটা কত সালে তিনি তৈরি করেছিলেন? 1865 সালে। In which of the following parts of the Indian National Constitution deal with the fundamental rights? অর্থাৎ এখানে বলা আছে ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইট কততম ধারাতে আছে। ভারতীয় সংবিধানে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে দেওয়া আছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার অফ দ্য গিভেন কোশ্চেন ইজ পার্ট 3। পার্ট 3তে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে। There are 6 fundamental rights. 6 fundamental rights are right to equality. Right to equality হচ্ছে 14 to 18, অর্থাৎ সমতার যে ধারা হচ্ছে 14 থেকে 18। এবং ফার্স্ট অফ অলস আই ডিসকাস অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইটস। দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বরো ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ মৌলিক অধিকারের যে ধারণাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা মৌলিক অধিকারের ধারণাটা এটা কিন্তু নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। ঠিক আছে, 6 ধরনের রাইটস অফ ইকুয়ালিটি 14 থেকে 18। রাইট টু ফ্রিডম 19 to 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার 23-24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মের অধিকার 25 থেকে 28। কালচার অ্যান্ড এডুকেশনাল রাইটস 29 and 30, অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার 29 ও 30 নম্বর ধারাতে আছে। রাইট টু কনস্টিটিউশন রিমিডিজ অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা আর্টিকেল 32-এ বলা আছে। আচ্ছা, আমরা আর কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করব। লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য পার্ট দ্য এক্সিস্টেন্স অফ পার্ট 1 দ্য ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। অর্থাৎ পার্ট 1-এ ইউনিয়ন এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বর্ণনা দেওয়া আছে, এবং পার্ট 2-তে দেওয়া আছে সিটিজেনশিপ অর্থাৎ কী করে একজন মানুষ ভারতের নাগরিকত্ব হতে পারে, ওটা ভারতীয় সংবিধানের পার্ট 2-তে ডেসক্রিপশন করা আছে। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের বর্ণনা দেওয়া আছে পার্ট 3-তে। পার্ট 4-এ আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক দিক। পার্ট 4-এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ 4-এর এ। পার্ট 5-এ হচ্ছে দ্য ইউনিয়ন। লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্নে চলে যাব। এফটিএক্স ক্রিপ্টো কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস ইভেন্ট। অর্থাৎ এফটিএক্স যে ক্রিপ্টো কাপটা, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, দ্য রাইট অ্যান্সার অফ দ্য গিভেন কোশ্চেন ইজ চেজ। চেজ খেলার সঙ্গে যুক্ত। চেজ মানে হচ্ছে দাবা, এটা দাবা খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আমরা কিছুগুলো জিনিস আমরা জেনে নেবো, যেমন ফুটবল খেলার সঙ্গে স্কোরার আর ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ফিফা ওয়ার্ল্ড কাপস দ্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস, দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড আফটার 4 ইয়ার। অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপটা প্রত্যেক 4 বছর অন্তর কিন্তু হয়ে থাকে। অ্যান্ড ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ডুরান্ড কাপ অ্যান্ড সন্তোষ ট্রফি ইজ রিলেটেড টু দ্য ফুটবল। So Durand Cup and Santosh Trophy in national all over India, but FIFA international champion, international tournament. Okay, let us discuss about the tennis. টেনিসের ক্ষেত্রে ট্রফি হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়ন্স অ্যান্ড অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএসএ ওপেন। ওকে, টেনিসের ক্ষেত্রে। গল্ফের ক্ষেত্রে দ্য মাস্টার্স। ক্রিকেটের ক্ষেত্রে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20 ওয়ার্ল্ড কাপ, অ্যাসেজ। আবার আপনারা যদি ভারতের মধ্যে বলতে থাকেন তাহলে হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি। দে আর রিলেটেড টু ক্রিকেট, বাট Syed Mustaq Ali Trophy, Ranji Trophy, Iran Trophy, the tournaments belongs to all over India, but ICC One Day World Cup, T20 World Cup, Champion Trophy is the international tournament. American football Vince Lombardi Trophy. Next question, discuss about the question number 16. Who among the following won the Padma Award for the year 2023 for his efforts of the reviving the traditional art of making etokapa toys by adopting eco-friendly technology?
The right answer of the given question is C.V. Raju. Question number 16. The Finance Commissions of India required to make the recommendation of the এখানে বলা আছে যে ফিনান্স কমিশন তৈরি করা কার রেকমেন্ডেশনের পর, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির রেকমেন্ডেশন পর। লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট of India, Draupadi Murmu, and Vice President of India. Name of the Vice Presidents of India, Jagdeep Dhankar. Finance Commission. Finance Commission belong to Article 280, অর্থাৎ ফিনান্স কমিশন ভারতীয় সংবিধানে 280 ধারায় দেওয়া আছে, বর্ণনা করা আছে ফিনান্স কমিশন। Next question. What do you call the glucose when it is like a loose sac in the cell envelope of bacteria? The right answer of the given question is slimy layer. Slimy layer. Slimy layer. Next question. Question number 19. Aditi Mangal Das was conferred the Mahari Award. Conferred the Mahari Award of Dance 2022. Which of the following dance? অদিতি দাসকে মাহারি আওয়ার্ড 2022 সালে দেওয়া হয়েছিল, তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? অদিতি দাস হচ্ছে কত্থক। কত্থক ডান্সটা কোন, কত্থক রিলেটেড টু হুইচ স্টেট? উত্তরপ্রদেশ। কত্থক রিলেটেড টু উত্তরপ্রদেশ। ভারতনাট্যম তামিলনাড়ু। ফেমাস কিছু ভারতনাট্যম ফেমাস ড্যান্সার: রুক্মিণী দেবী, পদ্ম সুব্রমণিয়া, বিজয় মালিয়া, সেমা বিজয়া থিমালা, সীমা কামিনী, পদ্মিনী। কত্থক হচ্ছে বিরজু মহারাজ। মোহিনীআট্টম কেরালা হচ্ছে, কথাকলি কেরালা। মোহিনীআট্টম কথা কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ওডিসি ওড়িশা। সত্রিয় আসাম। মণিপুরি মণিপুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 20। দ্য নর্থ সাউথ করিডোর লিঙ্কস হুইচ অফ দ্য ফলোয়িং টু মেজর সিটিজ? অর্থাৎ এখানে বলা আছে যে নর্থ সাউথ যে করিডোর, অর্থাৎ উত্তর দক্ষিণ করিডোর কোন দুটা মেজর সিটির মধ্যে যুক্ত করে? তাহলে আমাকে দেখতে হবে যে উত্তর দিকে কী আছে। জম্মু কাশ্মীর, লাদাখ আছে, তাহলে এখানে অপশান দিয়ে লে, বিশাখাপত্তনম, লে, কন্যাকুমারী, শ্রীনগর অ্যান্ড বিশাখাপত্তনম, শ্রীনগর টু কন্যাকুমারী। আমরা সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী, তাহলে কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর, তাহলে ওখানে শ্রীনগর অ্যান্ড কন্যাকুমারী, নর্থ সাউথ করিডোর। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার শ্রীনগর অ্যান্ড কন্যাকুমারী। Next question, question number 21. Who among the following gave the famous do or die slogan during the Quit India movement? অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় ডু অর ডাইয়ের যে স্লোগান দিয়েছিল, এটা কে দিয়েছিল? এটা মহাত্মা গান্ধী দিয়েছিল। মহাত্মা গান্ধী স্লোগান ডিউরিং দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট গেভ দ্য স্লোগান ডু অর ডাই, অর্থাৎ মরবো অর্থাৎ মারবো, মরবো নয়তো মারবো, অর্থাৎ মরবো নয়তো মারবো। মহাত্মা গান্ধী। ফিউ ডেজ এগো 2 অক্টোবর দ্য বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী, অর্থাৎ কয়েকদিন আগেই 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস হিসেবে পালন করা হয়। হুইচ ডে সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে? ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে অল ওভার ওয়ার্ল্ড, অর্থাৎ ওই গান্ধীর যে জন্মদিনটা সারা ভারতব্যাপী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। এবং হি রিটার্ন ফ্রম ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা অন 19 জানুয়ারি 1915, সেলিব্রেটেড প্রবাসী ভারতীয় দিবস, অর্থাৎ এনআরআই। অর্থাৎ তিনি যখন ওই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি, ওই 9 জানুয়ারির দিনটাকে সেলিব্রেটেড আমরা কী হিসাবে করি? প্রবাসী ভারতীয় দিবস হিসেবে কিন্তু পালন করে থাকি। অর্থাৎ তিনি প্রথম চম্পারণ সত্যাগ্রহ কোথায় করেছিলেন? বিহারে করেছিলেন 1977, তার অবদান আছে। এবং ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক তিনি কোথায় করেছিলেন? দ্য ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক অফ গান্ধীজি, দ্য ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক আহমেদনগর মিল স্ট্রাইক 1980 তিনি করেছিলেন। তাহলে এখানে আমরা সিকোয়েন্স আকারে সাজালে 1951 হি কেম ফ্রম সাউথ আফ্রিকা, অ্যান্ড 1977 চম্পারণ সত্যাগ্রহ, অ্যান্ড 1918 hunger strike in Ahmedabad mill strike, hunger strike, first hunger strike of Gandhiji in Ahmedabad mill strike. The first non-cooperation movement is Gandhiji Kheda Satyagraha 1918. He was the president of the INC session in Belgaum 1924.
অর্থাৎ আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি যে গান্ধীজি কোন কংগ্রেসের কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন, বেলগাম অধিবেশনে, যেটা কবে হয়েছিল 1924, অর্থাৎ 1924 সালে হয়েছিল। অ্যান্ড গান্ধীজির আরেকটা অবদান কী আছে, ইন 1931 গান্ধীজি পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন, অর্থাৎ 1931 সালে গান্ধীজি যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, কোথায় হয়েছিল, লন্ডন হয়েছিল, ওখানে তিনি কিন্তু পার্টিসিপেট করেছিলেন, অর্থাৎ অংশগ্রহণ করেছিলেন। গান্ধীজি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট 13 জানুয়ারি 1948 নাথুরাম গোডসে অ্যান্ড অবজার্ভ দ্য মার্ডার ডে, অর্থাৎ নাথুরাম গোডসের দ্বারা তিনি কিন্তু হত্যা হয়েছিলেন কবে, 30শে জানুয়ারি 1948 সালে, এবং ওই দিনটাকে আমরা কি শহীদ হিসেবে পালন করি। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাবো গান্ধীজির জীবনের 3টা দিন কিন্তু আমরা খুবই পালন করতে, অর্থাৎ তার জন্মদিনটা 2 অক্টোবর ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক অহিংসা দিবস। আর কি পেয়ে গেলাম, আর যিনি যে তারিখে তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, হি কেম ফ্রম সাউথ আফ্রিকা, 9 জানুয়ারি 1955, অর্থাৎ 9 জানুয়ারি 1915 সালে তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। ওই দিনটা আমরা কী হিসেবে পালন করি, প্রবাসী ভারতীয় দিন হিসেবে পালন করছি। আরেকটা কী পেলাম, 30শে জানুয়ারি 1948 সালে তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ খুন করা হয়েছিল নাথুরাম গডসের দ্বারা। তাহলে ওই দিনটা আমরা পালন করি হচ্ছে শহীদ হিসেবে পালন করি। আচ্ছা, গান্ধীজির আরেকবার চট করে গুরুত্বপূর্ণ সালগুলো আমরা দেখে নেব। 1915 সালে তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। 1917 সালে তিনি চম্পারণ সত্যাগ্রহ করেছেন। 1918 সালে তিনি মানে প্রথম আমরণ ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক মানে অনশন করেছিলেন, কোথায়, আহমেদাবাদে করেছিলেন। আর খেদা সত্যাগ্রহ 1918 সালে হয়েছিল। আর 1924 সালে বেলগাম অধিবেশনে তিনি সভাপতিত্ব হয়েছিলেন। আর 1931 সালে তিনি ওই সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে, গোল টেবিল বৈঠকে তিনি যোগদান করেছিলেন লন্ডনে। 1948 সালে তিনি মারা গিয়েছিলেন। আব্দুল কালাম আজাদ সম্বন্ধে আমরা জানি, ফার্স্ট এডুকেশন মিনিস্টার্স অফ ইন্ডিয়া। আব্দুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। let us discuss about the present name of the education ministers of all over India. আমাদের ভারতবর্ষের যদি বর্তমান শিক্ষামন্ত্রীর নাম আমরা আলোচনা করি, তাহলে এখন বর্তমান শিক্ষামন্ত্রী আছেন মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়, এবং শিক্ষা প্রতিমন্ত্রী আছেন মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্ত মজুমদার মহাশয় তিনি পশ্চিমবঙ্গের বালুরঘাটের সাংসদ ছিলেন। এবং যদি আমরা রাজ্যের ক্ষেত্রে চলে যাই, দ্য এডুকেশন মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন মিনিস্টার আছে অনারেবল ব্রাত বসু, অর্থাৎ ব্রাত বসু মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী আছেন। ঠিক আছে, next question, let us discuss about the next questions. Why do most parts of India receives rainfall from June to September? অর্থাৎ জুন আর সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাত হয় তা কিসের জন্য হয়? আমরা সবসময় জানি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। তাহলে ডিউ টু দ্য, এখানে দেখো অপশান এতে দেখা যায় ডিউ টু দ্য সাউথ ওয়েস্ট মুন, আমরা কিছু দেখতেই যাবো না। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, দক্ষিণ পশ্চিম মৌসুমি। আমাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, ইংলিশ ভার্সনটা আমাদের কাছে খুব একটা কঠিন নয়। আমরা যদি ইংলিশের চর্চা করতে পারি, আমরা খুব সহজেই কিন্তু ইংলিশটা গ্রিপ করতে পারবো। আপনারা যারা আমার এই ক্লাস দেখছেন, আমি একটা প্লে লিস্ট করবো যেখানে এই সিজিএলের পিআইকিউ কোশ্চেনগুলো ঠিক এইভাবে গ্রিপ করার চেষ্টা করবো, ইংলিশ আর বাংলাতে। ঠিক আছে, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাই যেখানে আমাদের পশ্চিমবঙ্গের চ্যানেলগুলোতে আমরা কিন্তু ইংলিশ আর বাংলার কম্বিনেশনটা খুব কম দেখতে পাই। আমরা যদি অল ওভার যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু ইংলিশ এবং হিন্দির কম্বিনেশনটা দেখতে পাই। স্বাভাবিকভাবে আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা তখন পিছিয়ে যায় কেন? কারণ ইংলিশটাও অজানা, হিন্দিটাও অজানা। তাহলে আমরা যদি ইংলিশ আর বাংলার কম্বিনেশন করে পড়ি, তাহলে আমাদের কাছে অনেকটা কিন্তু সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 23, শিবাপুত্র সিদ্ধারামাইয়া কোমাকালিমাত ইজ দ্য অরিজিনাল নেম অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গার? অর্থাৎ শিবাপুত্র সিদ্ধারামাইয়া কোকালিমত, এটা অরিজিনাল নেম কোন ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গারের? ঠিক আছে, এটা হচ্ছে পণ্ডিত কুমার গান্ধারবা। পণ্ডিত কুমার গান্ধারবার প্রকৃত নেম হচ্ছে ওইটা। 24 নম্বর কোশ্চেন, দ্য ন্যাশনাল পভার্টি লাইন অফ 2011-12 ওয়াজ এস্টিমেট অ্যাট পার ক্যাপিটা পার মান্থ অফ আরবান এরিয়া। অর্থাৎ মাথা পিছু প্রত্যেকের মাসিক আয় কত হওয়া উচিত? মাথা পিছু প্রত্যেকের মাসিক আয় 2011 ন্যাশনাল পভার্টি লাইনের অনুসারে মাথা পিছু আয়টা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1000 টাকা পেয়েছি। ঠিক আছে, 1000 টাকা।
কৌশল্যা মহাজনপদ 6th century বিফোর কমন ইরা এই যে পার্ট অফ মডার্ন ডে, অর্থাৎ কৌশল্যা যে মহাজনপদটা বর্তমান এটা কোথায় আছে, আমাদের যে ষোড়শ মহাজন অর্থাৎ 16 মহাজন ছিল তার মধ্যে এই কৌশল্যাটা আছে, এটা উত্তরপ্রদেশ আছে। ঠিক আছে, আমাদের যে দেয়ার আর 16 মহাজনপদ, আর ডিসকাস অ্যাবাউট দ্য 16 মহাজনপদ ইন দ্য স্কিন। অঙ্গ ক্যাপিটাল হচ্ছে চম্পা। দ্য প্রেজেন্ট লোকেশন ইজ মুঙ্গের, ভাগলপুর, বিহার। অর্থাৎ অঙ্গের রাজধানী হচ্ছে চম্পা এবং এটা কোথায় অবস্থিত, এটা ওই ভাগলপুরে অবস্থিত, বিহারের ভাগলপুরে। মগধ হচ্ছে গ্রীবরজ অ্যান্ড রাজগিরি, অর্থাৎ প্রথমে গ্রীবরজ হয়েছিল রাজধানী, তারপরে রাজগিরি হয়েছিল। মগধটা বর্তমানে কোথায় অবস্থিত, গোয়া অ্যান্ড পাটনা এবং গোয়াতে, বিহারের পাটনা এবং গোয়াতে মগধ অবস্থিত। তাহলে অঙ্গ এবং মগধ এই দুটাই কোথায় পেলাম, আমরা বিহারে পেলাম। অঙ্গটা পেলাম বিহারের মুঙ্গেনের ভাগলপুর থেকে, আর মগধটা গয়া অ্যান্ড পাটনা। বর্তমান গয়ার পাটনা হয়েছে আগে তখন ওটা মগধ বলা হতো। কাশির ক্যাপিটাল হচ্ছে কাশি হচ্ছে বানারস, উত্তরপ্রদেশের বানারস কাশি বর্তমান। বৎস হচ্ছে কৌশম্বীর বৎসর রাজধানী ছিল কৌশম্বী, এলাহাবাদ উত্তরপ্রদেশ, বর্তমান নাম হচ্ছে এলাহাবাদ উত্তরপ্রদেশ হতো। কৌশল্যার রাজধানী ক্যাপিটাল হচ্ছে কৌশল্যার রাজধানী হচ্ছে শ্রাবস্তি, ইস্টার্ন উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। ইস্টার্ন মানে পূর্ব দিকের উত্তরপ্রদেশের পূর্ব অংশটাকে বলা হচ্ছে কৌশল্যা। আগে কৌশল্যার বর্তমান হচ্ছে উত্তরপ্রদেশের পূর্ব অংশটা। এবং কৌশল্যার রাজধানী ছিল শ্রাবস্তি এবং সুরসেনা ক্যাপিটাল হচ্ছে মথুরা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশের পশ্চিম অংশটা ছিল সুরসেনা, যার রাজধানী ছিল মথুরা। পাঞ্চা হচ্ছে আখিলেছত্র অ্যান্ড কাম্পিলা। পাঞ্চালের দুটা রাজধানী ছিল, আখিলেছত্র অ্যান্ড কাম্পিলা। এটা কোথায়, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, এটাও কিন্তু ওই উত্তরপ্রদেশের পশ্চিম দিকে অবস্থিত। তাহলে উত্তরপ্রদেশে অ্যান্ড কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ, কুরুর রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। মিরাট ইউপি অ্যান্ড সাউথ ইস্টার্ন হরিয়ানা, অর্থাৎ উত্তরপ্রদেশে যে মিরাট আছে আর সাউথ ইস্টার্ন হরিয়ানা, অর্থাৎ সাউথ ইস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পূর্বে হরিয়ানার কিছুটা অংশ হচ্ছে কুরু। অর্থাৎ উত্তরপ্রদেশের আমরা বিহারের যেমন দুটো পেয়েছিলাম, বিহারে কী পেয়েছিলাম, অঙ্গ আর মগধ পেয়েছিলাম, কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে কাশী পেলাম, বৎস পেলাম, কৌশল্যা, সুরসেনা, পাঞ্চা এবং কুরুর কিছুটা অংশ। এবং মৎস্য হচ্ছে বিরাটনগর, জয়পুর রাজস্থান, বর্তমানে হচ্ছে জয়পুর রাজস্থান। চেদি হচ্ছে সুক্তিমাতি, বুন্দেলখণ্ড রিজিয়ন মধ্যপ্রদেশ, অ্যান্ড অবন্তী হচ্ছে উজ্জয়িনী অ্যান্ড মহিষ্মতি। আমরা মহিষ্মতি নামটার সঙ্গে খুবই পরিচিত, বাহুবলী সিনেমাতে আমরা দেখবে মহিষ্মতি কথাটা বলা আছে। হ্যাঁ, তাহলে ওটা মহিষ্মতিটা কার ছিল, অবন্তী, এবং অবন্তী চরিত্রটা ওইখানে কিন্তু দেখা যায়। অবন্তী কথাটা আমরা ওই বাহুবলী সিনেমাতে পাই। তাহলে অবন্তী হচ্ছে উজ্জয়িনী অ্যান্ড মহিষ্মতি দুটা ক্যাপিটাল, মালওয়া অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত। গান্ধারার রাজধানী হচ্ছে তক্ষশিলা। রাবালপিন্ডি অর্থাৎ পাকিস্তান অবস্থিত, গান্ধারাটা কোথায় অবস্থিত, পাকিস্তানে। কম্বোজ হচ্ছে পুঞ্চ, রাজৌরি অ্যান্ড হাজরা। রাজৌরি নামটা প্রায় গণ্ডগোলের সঙ্গে আমরা পেয়ে থাকি কাশ্মীরে, তাহলে কম্বোজটা কোথায়, বর্তমান হচ্ছে কাশ্মীরে অবস্থিত। আসামাকা অ্যান্ড আসাক্কা হচ্ছে পাতিয়ান ব্যাঙ্ক অফ গোদাবরী, অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ গোদাবরীর তীরে অবস্থিত অন্ধ্রপ্রদেশে। ভাজ্জি হচ্ছে বৈশালী, বিহারে অবস্থিত। অ্যান্ড মাল্লা হচ্ছে কুশিনাড়া, দেওয়ারিয়া অ্যান্ড উত্তরপ্রদেশ, এবং মাল্লাটা কুশিনাড়া রাজধানী এবং উত্তরপ্রদেশে অবস্থিত। আমরা আজকে 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আমরা পরবর্তীকালে এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ইংরেজি এবং আমরা বাংলাতে আলোচনা করার চেষ্টা করব। আমরা ইংলিশটা ধীরে ধীরে কভার আপ করার চেষ্টা করব। আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর আমাদের অনলাইন টিডিআর শিক্ষা সংগঠনের সঙ্গে যদি যুক্ত হতে চান, আমাদের ওটাতে অফলাইনেও ক্লাস হয়, তাহলে আপনারা ওই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন, বা আমাদের অনলাইন টিডিআরের কমিউনিটি সেকশনে আমাদের ওখানে টিআইসির ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা ভর্তি হবেন। আদারওয়াইজ আমরা ইউটিউবে এভাবে ক্লাস ছাড়বো, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।